এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। পানিসাগর কাণ্ডে ফায়ার কর্মী বিশ্বজিৎ দেববর্মা নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দেবু মালাকার নামে এক যুবক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান নর্দার্ন ডিআইজি এল ডার্লং। এদিকে ধৃত দেবু মালাকারকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। কাঞ্চনপুরে রিয়াংদের পুনর্বাসনের ইস্যু নিয়ে গত 21 নভেম্বর কাঞ্চনপুরের যৌথ আন্দোলন কমিটির ডাকে পানিসাগরের জাতীয় সড়ক অবরোধের দিন নিজ বাড়িতে যাবার পথে পানিসাগরের অগ্নিপাশা এলাকায় দামছড়ার দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেববর্মা অজ্ঞাত দুষ্কৃতীদের দ্বারা গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে সেই জায়গাতে রাস্তাতে পড়ে থাকা বিশ্বজিৎ দেববর্মাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন। এদিন রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফায়ার কর্মী বিশ্বজিৎ দেববর্মা। তার নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে দামছড়া ফায়ার সার্ভিসের তরফে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নিয়ে পানিসাগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। রাজ্যের বিভিন্ন এলাকায় বন্ধ হয়। অবশেষে পুলিশ ফায়ার কর্মী বিশ্বজিৎ দেববর্মার নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত সন্দেহে শনিবার সকালে কাঞ্চনপুরের দেবু মালাকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ। শনিবার বিকেলে উত্তর জেলা পুলিশ সুপারের অফিস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয় সম্বন্ধে বিস্তারিত জানালেন নর্দার্ন ডিআইজি এল ডার্লং। 21 নভেম্বর পানিসাগরের রোড ব্লকেডের প্রোগ্রামে যেটা জয়েন্ট মুভমেন্ট কমিটি নাগরিক মঞ্চ এবং মিজো কনভেনশনের সমন্বয়ে যেটা প্রোগ্রাম সংগঠিত হয়েছিল, সেই সময়ে আনরুলি মুভদের হাতে বিশ্বজিৎ দেববর্মা নামে এক ফায়ারম্যান নিহত হন। তো এই কানেকশনে আমরা কাঞ্চনপুর সুব্রতনগরের দেবু মালাকার নামে একজনকে আমরা অ্যারেস্ট করেছি এই কেস কানেকশনে। আদালতে সরকার পক্ষের আইনজীবী বনানী শর্মা মামলা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেছেন, পুলিশ 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছিল দেবু মালাকারকে, কিন্তু বিচারপতি 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। PNSPS কেস নাম্বার 52 2020 এখানে আপনার ফায়ার সার্ভিস থেকে একটা ফায়ার কেস করা হয়েছিল আর কি, এফআইআর করা হয়েছিল 22 তারিখ 22/11/2020। এই কানেকশানে একটা ইনসিডেন্ট হয়েছিল 21 তারিখের ঘটনা, যেখানে একজন বিশ্বজিৎ দেববর্মা মারা গেছিল, ফায়ারম্যান, ওয়াইল্ড কামিং মানে তার বাড়িতে আওয়ার সময় আর কি, পানিসাগর অগ্নিবাসার দিকে। এখন এই কানেকশনে আজকে একজন অ্যাকিউজ পার্সনরে দারোগাবাবু অ্যারেস্ট করে আছেন, কোর্টে ফরওয়ার্ড করছেন, নাম হইল দেবু মালাকার। আর পুলিশ প্রেয়ার করছেন 7 দিনের পুলিশ রিমান্ড চাইছেন, যেটা 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করা হয়েছে। আর লার্নেড কোর্ট সিডি লেগে কল করছেন আর কি, নেক্সট ডেটে সিডি। এখন দেখেন এটা এখানে রেলিভেন্ট ডেট অ্যান্ড প্লেসে যারা যারা আসছিল তাদের এভিডেন্সের উপরে বেস করিয়া দারোগাবাবু তারা অ্যারেস্ট করছে। এখন ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, এই কারণে তারা দেবু মালাকারের বেল প্রেয়ারটা রিজেক্ট করা হয়েছে, আর দারোগাবাবুটা অ্যালাউ করা হয়েছে। এদিকে দেবু মালাকারের পক্ষে আইনজীবী অরুণাংশ শর্মা দেবু মালাকারকে নির্দোষ বলে দাবি করেছেন। এইখানটা দেবু মালাকার পুরোপুরি নির্দোষ। ওই দিনকার ঘটনাতে দেবু মালাকার ছিল না। আর এত এখানটায় ওই দিনকার ঘটনায় প্রায় 2000-এর উপর লোক ছিল। তো পুলিশ কীভাবে এই 2000 লোকের মধ্যে থেকে শুধু দেবু মালাকারকেই কীভাবে সাসপেক্ট করে আনলো, এটা বেলের জন্য প্রেয়ার করেছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। দামছড়ার লিটননাথ অপহৃত কাণ্ডে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম পুহিলা রিয়াং।
তবে অপহৃত লিটন নাথকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। 1.5 লক্ষ টাকা মুক্তিপঞ্চে উত্তরের দামছড়ার অপহৃত বছর 35-এর লিটন নাথ অপহরণ কাণ্ডের দীর্ঘ 9 দিন অতিক্রান্ত হওয়ার পরও লিটন নাথের কোনো হদিশ না পেলেও এই অপহরণ কাণ্ডের সাথে জড়িত পুহিলা রিয়াং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে সে উত্তর জেলার খেদাছড়া থানার হেফাজতে রয়েছে। সাংবাদিক সম্মেলন করে নর্দার্ন ডিআইজি এল ডার্লং জানান, পুহিলা রিয়াংকে পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে আগামীকাল ধর্মনগর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে। পুলিশ অতি সত্বর অপহৃত লিটন নাথকে উদ্ধার করতে সক্ষম হবে বলে জানান। জানা যায়, অপহৃত লিটন নাথকে 27 নভেম্বর রাত্রি আনুমানিক প্রায় 12টা নাগাদ নিজ গড় থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায় নগদ অর্থসহ স্বর্ণালংকার, মুক্তিপণ বাবদ 1.5 লক্ষ টাকা দাবি করে। ঘটনাটি সংঘটিত হয়েছে দামছড়া থানাধীন কাঠুয়া ব্রিজ সংলগ্ন এডিসি ভিলেজের পাহাড়ি অধ্যুষিত জয়রামপাড়া এলাকায়। তারা দোকানের জিনিসও নিচ্ছে, দোকানে যত দামি দামি আসলো, সিগারেট, বিড়ি, 5টা 10টা যত আসলো, মিষ্টি টিভি যতক্ষণ তারা দেখো আটে সব টাসাইয়া পড়ছে, বাল্বও ভাঙছে, অনেক কিচ্ছু দেখা যায় না, খালি তারা টর্চ দিয়ে দেখা যায়। তারা মুখও মাস্ক লাগাই খালা, মাথা তো টুপি একদম সব খালা কাপড় কিনছে, আর হিন্দি মাতে কিচ্ছু বোঝা যায় না। তারা খালি তারা যেন মাতে, এটা খালি রিয়াং ভাষা দিয়ে তারা মাতে, আর আমরা মাতবার লোকে হিন্দি মাতে, তারপরে আরো কিরকম মাতে কিছু বোঝা যায় না, সব খালি হিন্দি মাতে। পরে ও স্বর্ণাপুরীর ওদিকে গেছে, কাজগাঁও দিকে লইয়া গেছে, চিল্লাইলে দিলে কর্ম কইছে, আমি ধরে এত আর চিল্লাইতেও পারছি না, আমার বাচ্চা লই আমি কিতা করবো, বাচ্চারা যদি মারি দেয়, আমার জামাই যদি মারি দেয়, কিচ্ছু করতে পারছি না। তারা গেছে, পরে বারোই আমি আর পাইছি না, লাগালো পাইছি না, টুকাইয়া আন্দারে গত 27 তারিখ লিটন নাথ নামে এক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী কিডন্যাপ হয়। সেই কেস কানেকশনে আমরা পুহিলা রিয়াং নামে একজনকে অ্যারেস্ট করেছি। আজকে ইনভেস্টিগেশন চলছে, আশা করি আরও আমরা এই 2টা অ্যারেস্ট থেকে ফার্দার ক্লু পাবো এবং ইনভেস্টিগেশন সেইভাবেই এগিয়ে দেব। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আন্তর্জাতিক লিও দিবস উপলক্ষে শনিবার ধর্মনগরের লিও ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 150 জন গরিব দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন শুভঙ্কর সেন। ধর্মনগরের লিও ক্লাবের উদ্যোগে 150 জন দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। ধর্মনগর সেন্ট্রাল রোডে একটি অস্থায়ী স্টল করে তারা এই কর্মসূচি পালন করে। জানা গেছে, 1957 ইংরেজি থেকে প্রত্যেক বছর 5ই ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক লিও দিবস হিসাবে পালন করা হচ্ছে। এই বছর অর্থাৎ 2020 ইংরেজি 5ই ডিসেম্বর প্রথমবার ধর্মনগরে লিও দিবস পালন করা হয়। আন্তর্জাতিক লিও দিবস উপলক্ষে হাঙ্গার রিলিফ প্রজেক্ট নামের একটি কর্মসূচি হাতে নেয় লিও ক্লাব ধর্মনগর। তারই অঙ্গ হিসাবে ধর্মনগর সেন্ট্রাল রোডে আয়োজিত এই অনুষ্ঠানে 150 জন দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন শুভঙ্কর সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়নেন্স এবং লিও ক্লাবের সদস্যবৃন্দ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সদলীয় পঞ্চায়েতের সদস্যরা প্রকাশ্যে অনাস্থা প্রস্তাব আনায় প্রধানের প্রধান পদ খারিজ হয়ে যায়। ঘটনা কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের। মোট 9 জন বিজেপি দলের সদস্যদের মধ্যে 6 জন সদস্যই প্রধানের বিরুদ্ধে ভোট দেন। টান উত্তেজনার মধ্যে বিজেপি পরিচালিত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলন চাপা সেনের বিরুদ্ধে সদলীয় পঞ্চায়েত সদস্যরা প্রকাশ্যে অনাস্থা প্রস্তাব আনায় দুলন চাপা সেনের প্রধান পদ খারিজ হয়ে যায়। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের মোট 11টি আসনের মধ্যে 9 জন বিজেপি দলের সদস্য এবং 2 জন কংগ্রেস দলের সদস্য। গত 1.5 মাস পূর্বে পঞ্চায়েতের উপপ্রধান বিপুল দেবনাথের নেতৃত্বে বিজেপি দলের 6 জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লিখিতভাবে জানিয়েছিল ঊনকোটি জেলার পঞ্চায়েত আধিকারিক অভিজিৎ মালাকারের কাছে। কিন্তু বিজেপি দলের স্থানীয় নেতৃত্বদের চাপে পঞ্চায়েত আধিকারিক পঞ্চায়েতে অনাস্থা ভোট করাননি। প্রায় এক প্রকার নিরুপায় হয়ে বিজেপি দলের 6 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের দ্বারস্থ হবার পর
কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক বিরোজিৎ সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল আগরতলায় রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার কাছে এক ডেপুটেশন প্রদান করার পর দপ্তরের নির্দেশে পঞ্চায়েতের 11 জন সদস্যকে নোটিশ দিয়ে 5ই ডিসেম্বর পঞ্চায়েত অফিসে উপস্থিত থাকার জন্য ডিপিও নির্দেশ দেন। নোটিশ মূলে 5ই ডিসেম্বর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অফিসে গৌরনগর ব্লকের পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিক নারায়ণ দেবনাথের উপস্থিতিতে 11 জন পঞ্চায়েত সদস্যই উপস্থিত ছিলেন। সকাল 11টায় পঞ্চায়েত অফিস প্রাঙ্গণের একদিকে প্রচুর বিজেপি দলের কর্মীরা এবং অপরদিকে বিরোজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেস কর্মীরাও উপস্থিত ছিলেন। পঞ্চায়েত আইন অনুযায়ী আধিকারিক নারায়ণ দেবনাথ শুরু করেন পঞ্চায়েত প্রধান দুলন চাপা সেনের পক্ষে বিপক্ষে ভোটাভুটি শুরু হওয়ার পর দেখা যায় বিজেপি দলের 9 জন সদস্যদের মধ্যে উপপ্রধান বিপুল দেবনাথের নেতৃত্বে 6 জন বিজেপি দলের সদস্য প্রধান দুলন চাপা সেনের বিরুদ্ধে হাত তোলেন। অর্থাৎ প্রধানের বিরুদ্ধে বিজেপি দলের 6 জন সদস্য ভোট দেন এবং বিজেপি দলের বাকি 2 জন প্রধানের পক্ষে ভোট দেন। অপরদিকে কংগ্রেস দলের 2 জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে ভোট প্রদান করায় মোট 11 জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে 8 জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে ভোট দেন। এ ব্যাপারে উপপ্রধান বিপুল দেবনাথ প্রকাশ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পঞ্চায়েত প্রধান দুলন চাপা সেনের দুর্নীতি ও স্বজন পোষণ এবং পঞ্চায়েত সদস্য সহ গ্রামের সাধারণ মানুষের সাথে অভব্য আচরণের জন্যই ওনারা বিজেপি দলের 6 জন পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনেন এবং আজকে প্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে ভোট প্রদান করেন। তবে উপপ্রধান বিপুল দেবনাথ এও জানান যে উনি সহ বিজেপি দলের এই 6 জন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের বিরুদ্ধে নয়, ওনারা শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ওনারা আগেও বিজেপি দলে ছিলেন, এখনও বিজেপি দলে আছেন এবং আগামী দিনেও বিজেপি দলে থাকবেন। আজকে আমরা গৌরনগর পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলাম, যেটার অনাস্থা মিটিং হয়েছে এবং আমরা একই দলের 2টা গ্রুপ আমরা 6 জনে অনাস্থা দিছি এবং আমরা আজকে জয়ী হয়েছি। এখানের মধ্যে প্রধান 11 জনের পঞ্চায়েত 9 জন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করছিলাম আগে 2019 সালে। তো করার পর থেকে প্রধানের বিভিন্ন রকম সামাজিক গ্রামের সার্বিক উন্নয়নের কাজে বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম তালবাহানা, যেটা এলাকার মানুষ বরদাস্ত করতেছে না। আমরা মেম্বার উপপ্রধান হিসাবে আমরা এগুলো সাফার করতেছি। আমরা তখন থেকিয়া 2019 সালের শপথ গ্রহণের পর থেকিয়া আমরা কন্টিনিউ পার্টির নেতৃত্বরারে আমরা জানাইতেছি, মন্ডল ডিস্ট্রিক্ট বিভিন্নভাবে রিটার্নের মাধ্যমে জানাইছি, কিন্তু জানানির ফলে আমরা কোনো ধরনের কোনো রিপ্লাই পাইছি না তাদের কাছ থেকে। আমরা শুধু সময় চাওয়া হয় আমরা কাছ থেকে, তার কোনো সুরাহা নাই। সেই ক্ষেত্রে গিয়ে এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েতের লোকরে সুযোগ সুবিধা দিতে গিয়ে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গিয়ে সারিয়ে আমরা বাধ্য হয়েছি শেষমেশ পর্যায়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে এবং আমরা বিজেপি দলের 9 জন মেম্বারের মধ্যে 6 জনে আমরা অনাস্থা আনছিলাম প্রধানের উপরে। তো আজকে সেই অনাস্থার মিটিংটা হয়েছে এবং আমরা প্রধানের বিপক্ষে আমরা ভোট দিছি 6 জন মেম্বার এবং প্রধানের পক্ষে 3 জন মেম্বার ভোট দিছে এবং বিরোধী যে 2 জন মেম্বার ওনারাও আমাদের সাথে আজকে প্রধানের বিপক্ষে ভোট দিছে। প্রধানের নাম কি? প্রধানের নাম দুলন চাপা সেন। আর আপনি কি? আমি উপপ্রধান বিপুল দেবনাথ। তো মানে মূলত আপনারা যে 6 জন, আপনারাও তো বিজেপি দলের সদস্য? আমরা বিজেপি দলের সদস্য, আমরা আগেও আসলাম বিজেপি দলের সদস্য, বিজেপির কর্মী, বিজেপির ইলেক্টেড মেম্বার হয়েছি। আমরা বর্তমানেও বিজেপি দলেই আছি এবং আগামীতেও আমরা বিজেপি দলেই থাকবো। একই দলে থেকে সারিয়া এই সমস্ত ব্যাপারে নিয়ে সারিয়া আমরা লড়াই করতেছি এবং আমরা কোনোদিনই দল ছাড়িয়ে যেতাম না। আমরা দলের পক্ষেই থাকিয়ে সারিয়া দলের কাজ করিয়া দেবো, অন্যায়ের প্রতিবাদ করছি এটা আমরা আজকে। তো আপনারা যে মানে প্রধানের বিরুদ্ধে যে অনাস্থাটা আনছেন বা প্রধানের বিভিন্ন অভিযোগ যে তুললেন, আপনারা কি দলের বিরুদ্ধে অভিযোগ আনছেন না প্রধানের বিরুদ্ধে? না, আমরা দলের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ দলের বিরুদ্ধে দল আমাদের সঙ্গে এমন কিছু করছে না যে আমরা দলের বিরুদ্ধে অভিযোগ। আমাদের অভিযোগ হলো প্রধানের বিরুদ্ধে অভিযোগ। প্রধানের কি অভিযোগটা কি? প্রধানের সঙ্গে অভিযোগটা ওইটাই, সার্বিক উন্নয়নে প্রধানের ভূমিকা একদম নাই। তাছাড়া পঞ্চায়েত যে একটা মেজরিটি বডি আছে, মেজরিটি বডির যে সিদ্ধান্তের বাইরে প্রধান সবসময় চিন্তাভাবনা করে। ভোটাভুটি শেষ হওয়ার পর গৌরনগর ব্লকের পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিক নারায়ণ দেবনাথ ওনার চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পঞ্চায়েতের মোট 11 জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে 8 জন সদস্য প্রধান দুলন চাপা সেনের বিরুদ্ধে ভোট প্রদান করেন, যার ফলে পঞ্চায়েত প্রধান দুলন চাপা সেনের প্রধান পদ খারিজ হয়ে যায়। গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। তো এখানে মোট 11 জন মেম্বার আসলো, এর মধ্যে বিজেপির পক্ষে আসলো 9 জন মেম্বার
আইএনসির পক্ষে আসলো 2 জন মেম্বার। তো বিজেপি থেকে এখানে যে বর্তমান প্রধান আছেন দুলন চাপা সেন মহোদয়া, ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে। তো এটা নিয়ে আজকে এখানে মিটিং ছিল। তো ওই মিটিংয়ে মানে প্রধানের বিপক্ষে বিজেপির যে টোটাল 9 জন আছে এর মধ্যে প্রধানের বিপক্ষে দিয়েছে মানে 6 জন, আর দুলন চাপার যে প্রধান ছিলেন উনির পক্ষে দিয়েছেন 3টি ভোট। আর কংগ্রেসের যে 2 জন মেম্বার ছিলেন, কংগ্রেসের 2 জন মেম্বারও প্রধানের বিপক্ষেই ভোট দিয়েছেন। অর্থাৎ প্রধানের বিপক্ষে মোট 8 জন তাদের পক্ষে ছিলেন বিপক্ষে, আর প্রধানের পক্ষে 3 জন, মোট 11 জন। তো আজকের পর থেকে কি গুণনগর পঞ্চায়েতের প্রধান দোলন চাপা সেন থাকছেন কি? এখন তো আমার কাজ ছিল এখানে মিটিংটা করা, তার পক্ষে কতজন বিপক্ষে কতজন এটা আমি রেকর্ড করে এনেছি, এবং এটা আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ওনার কাছে আমি মানে রিপোর্টটা পাঠাবো। অ্যাকসেপ্ট রিজেক্টে উনি দেখবেন আর কি। তো ওই যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, এটা মানে মানে কারা আনছিল, কোন দলের সদস্যরা আনছিল? বর্তমান রুলিং গভর্নমেন্টের বিজেপির পক্ষে যারা অন্যান্য মেম্বাররা ছিলেন, ওই মেম্বারদের মধ্যে 6 জন তার বিপক্ষে অনাস্থাটা এনেছিলেন আর কি। তো আজকে এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা পঞ্চায়েত এলাকায়? না, এরকম কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি, খুব ভালোভাবেই মানে মিটিংটা হয়েছে আর কি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। চুরাইবাড়ি ও কদমতলায় একের পর এক বাইক চুরির ঘটনা সংঘটিত হওয়ার পরও চোরদের ধরতে পারছে না চুরাইবাড়ি থানা ও কদমতলা থানার পুলিশ। পুলিশের এহেন ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষের মধ্যে। কদমতলা এবং চুরাইবাড়ি থানা এলাকায় বাইক চুরির হিড়িক অব্যাহত। চলতি ঠান্ডা মরশুমে চুরির ঘটনা আরও দ্বিগুণ আকার ধারণ করেছে উত্তর জেলা জুড়ে। এমনিতেই সমস্ত উত্তর জেলা সহ কদমতলা, চুরাইবাড়ি এবং আসামের পাথারকান্দি এলাকায় বাইক চুরি চক্রের করিডোর হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে বিভিন্ন এলাকায় বাড়িঘর সহ বাইক চুরির ঘটনা সর্বাধিক ঘটছে। গত কয়েকদিন পূর্বেও কদমতলা থানার নাকের ডগায় পাপন মালাকারের বাড়িতে চোরের দল হানা দিয়ে TR02A5119 নম্বরের একটি পালসার বাইক নিয়ে গা ঢাকা দেয়। পুলিশ তাদের টিকিট নাগালও পায়নি। রবিবার আমি প্রতিদিনের মতন রাত্রেবেলা 9টার সময় এসে আমার বাইক এখানেই রাখার পর তো আমি ঘুমিয়ে যাই। সকালে যখন ঘুম থেকে উঠে লক্ষ্য করি যে আমার বাইক নেই, তো সঙ্গে সঙ্গে আমি এদিকে বা জিজ্ঞাসা করি যে কেউ দেখেছে নাকি, তো নেই। তারপর প্রশাসনকে বলি যে আমার বাড়ি থেকে বাইকটা চুরি হয়েছে। প্রশাসনের স্টাফ আসে, তারপর প্রশাসনকে জানানো হয়। তো কিছুদিন যাওয়ার পর আবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। তো আমার একটাই ভুল হয়ে গিয়েছিল যে প্রশাসন আমাকে বলেনি এটাতে যে জিডিএনটি দিতে হবে। আজ প্রায় 15 দিন পর আজ আমি নিয়ে জিডিএনটি দিয়েছি। এখন প্রশাসনের উপর সব কিছু নেব। আমার সবচেয়ে দুঃখের বিষয় যে এই পাড়াতে আমার জন্মের 35 বছর হয়ে গেছে, কিন্তু এই পাড়া থেকে কোনো কিছু কোনোদিনই যায় না। আমি প্রশাসনকে বিশেষ করে বলবো যে বাইকটা ধরার জন্য এই উপলক্ষে যে যাতে চোর দ্বিতীয়বার কোনো সাহস না পায়। কারণ 35 বছর ধরে 30 বছর ধরে হয়েছে এই পাড়া থেকে একটা জুতা পর্যন্ত যায়নি। তো প্রথম সে বাইক চুরি করেছে, দ্বিতীয় দিন সে ঘরে আসে ঢুকবে। এটার জন্য প্রশাসনকে আমি বিনম্র অনুরোধ করব যাতে এটা সুষ্ঠু তদন্ত করে চোরকে ধরা হোক। এদিকে প্রায় বছর খানেক অতিবাহিত হয়ে গেলেও চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন এলাকার বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলেও মোবাইলের সূত্র ধরে আজ পর্যন্ত শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে উত্তর জেলার চুরাইবাড়ি থানার পুলিশ। মোবাইলের IMEI নম্বরের সূত্র ধরে অনেকটা এগিয়ে গেলেও কোনো এক অজ্ঞাত কারণে পুনরায় পিছিয়ে গেল চুরাইবাড়ি থানার পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটন করতে নিজেই মাঠে এবার নেমেছেন সাংবাদিক আব্দুল হান্নান। এই ঘটনার তদন্তকারী অফিসার প্রথমে যাকে দেওয়া হয়েছিল তাকে বদল করে পুনরায় তদন্তকারী অফিসার হিসাবে দেওয়া হয়েছিল SI চাকমা বাবুকে। তিনি কোনো এক অজ্ঞাত কারণে শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছেন। তবে এই ঘটনায় এলাকার জনগণ সহ সাংবাদিকরা চুরাইবাড়ি কদমতলা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সূত্রের খবর। উত্তর জেলার সবকটি থানার মধ্যে চুরাইবাড়ি একটা গুরুত্বপূর্ণ থানা বলে পরিচিত রাজ্যে। আর সেই গুরুত্বপূর্ণ থানাবাবুরা কোন বা কাজে ব্যস্ত রয়েছেন সেটা এলাকার কারোর অজানা নেই বললেই চলে। তবে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালনে তারা যে ব্যর্থ তার প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে। এদিকে কদমতলা থানা এলাকায় সংঘটিত হওয়া বাইক চুরির ঘটনার পরদিন
ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ, কিন্তু এখনও বাইকের কোনো হদিশ বের করতে পারেনি। অবশ্য ধারণা করা হচ্ছে চুরচক্রের হাত ধরে বহিরাজ্যে পাচার করা হয়েছে চুরি যাওয়া বাইকটি। তবে চুরাইবাড়ি এবং কদমতলার সচেতন মহলের ধারণা এইসব চুরিকাণ্ডে জড়িত রয়েছে উঠতি বয়সী টিনেজার যুবকরা। এর পূর্বেও কদমতলা থানার পুলিশ এই চক্রের অনেক পাণ্ডাকে জালে তুলতে সক্ষম হয়েছিল। এমনকি পাথারকান্দি থেকে এর মূল মাস্টার মাইন্ডকেও উত্তর জেলা পুলিশ জালে তুলেছিল। যতটুকু খবর রয়েছে, উত্তর জেলার এই টিনেজার যুবকরা নেশার টাকা জোগাড় করতেই বাইক চুরি সহ নানা চুরিকাণ্ডে মেতে উঠেছে। তবে পুলিশ প্রশাসন সবকিছু জেনে শুনেও নীরব ভূমিকা পালন করছে কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও চুরিকাণ্ড সংঘটিত করল নিশি কুটুম্বের দল। ঘটনা রাজধানীর রামনগর এলাকায়। রাজধানীর বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জনগণ। রাজ্য রাজধানী আগরতলাতে আবারও বড়সড় চুরির ঘটনাটি ঘটে দক্ষিণ রামনগর এলাকায়। জানা যায়, গত শুক্রবার দক্ষিণ রামনগর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম এবং তার পরিবারের লোকজন কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি। সেই সুযোগ পেয়ে চোরের দল ঢুকে পড়ে সিরাজুল ইসলামের বাড়িতে এবং সমস্ত জিনিসপত্র উলটপালট করে দেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বটতলা ফাঁড়ির ওসি সহ পুলিশ এবং ঘটনা সরজমিনে পরিদর্শন করে। তাছাড়া জানা যায়, ওই বাড়িতে বিগত 1 বছর আগেও একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাড়ির মালিক জানান, গত শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকায় চোরের দল আবারও হামলা চালায় এবং তাদের বাড়িতে যা কিছু ছিল সবকিছু নিয়ে গিয়েছে। রাজধানীতে বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ার পরেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এদিন বাড়ির মালিক এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা থাকলে ভালো হবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিকে ঘটনার তদন্ত করতে আসা বটতলা ফাঁড়ির ওসি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন। আমি কালকে বাড়িতে আসছিলাম না রাত্রে, তো আজকে আমি মেয়ের বাড়িতে আসছিলাম। আজকে সকালবেলা আইসি, এই তো 10:30টা নাগাদ আইসে দেখি ভিতরে, বাইরের তালা ঠিকই আছে, ভিতর দিয়ে একটা সিটকারি লাগাই রাখছে। এরপর আমি রাস্তার একটা ছেলেরা ডাক দিয়ে না কইছি যে এই সিটকারিটা খুলতে। এরপর দিয়ে ছেলেটা উপরে উঠে সেটা সিটকারিটা খুলে দিচ্ছে। পরে আমি ঢুকছি, ঢুকে আইসে দেখি কিতা আমার তালা চাবি খুলছি, খুলে সে দেখি কিতা সব খোলা দেখে সেরে আমি সব রুমে ঢুকলাম। ঢুকে সে দেখি কিতা এই আলমারি, ওই ঘরের আলমারি একবার সব ভাঙ্গা লাইছে, তছনছ করে লাইছে। এরপরে দিয়ে সে তখন তার কি করবো, এদিকে দরজা ফ্রিজ টিজ সব খোলা, মানে ঘরের কোনো জিনিস ঠিক রাখছে না, সব ভাঙ্গা লাইছে। আলমারি থেকে আরম্ভ করে এই কাঠের ড্রয়ার ফ্রায়ার যা আছে সব। এরপরে দিয়ে আমি পুলিশে খবর দিছি, থানাত খবর দিছি। পরে এরপরে তারা আইছে। কি কি জিনিসপত্র কি কি কিছু নিছে না ওখানে কিটা নিছে এখন আমি কিচ্ছু বুঝাচ্ছি না, তো সব তো আওলানো জ্বালানো। ঘটনাটা একটা চুরির খবর পাইছি ফোনে, পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আইয়া দেখলাম ঘরে কিছু জিনিসপত্র উলট পালট, তালা ভাঙা। কালকে রাতে নাকি তাই ছিল না মালিক বাড়িতে। কি কি নিছে? কিছু নিতে তো আমার কইছে না, যা উলট পালট করছে, জিনিস নষ্ট করছে। রাজধানীতে ক্রমাগত দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলা চুরের তাণ্ডব রুখতে প্রশাসনের ভূমিকায় নিরাশ রাজ্যবাসী। রাজধানীতে এই চুরের তাণ্ডব দমাতে কি পদক্ষেপ নেয় রাজ্য প্রশাসন, সেটাই এখন দেখবার বিষয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সচিবালয়ে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার আগরতলা স্থিত সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের ওয়েব পোর্টালের উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে, যাতে করে সকলে অনলাইনে মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করতে পারেন। এর জন্য নির্দিষ্টভাবে সময়ও বেঁধে দেয়া হয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনলাইন ইউটিউবের মাধ্যমে লাইভ দর্শন করতে পারবে ভক্তরা। ভোর 4টা থেকে 5টা পর্যন্ত সকল ভক্তরা মন্দিরের ভেতরে দর্শন করতে পারবে।
পাশাপাশি এখন থেকে ভক্তরা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী মন্দিরে অর্থ রাশিও দান করতে পারবে। এটা সম্পূর্ণ ইনকাম ট্যাক্স ফ্রি হবে। এই ধরনের অনলাইন সিস্টেম পূর্বে কখনোই ছিল না এবং এটা ত্রিপুরেশ্বরী মায়ের জন্য গৌরবময় অধ্যায় বলে মন্তব্য করেন তিনি। আজকের এই যে কার্যক্রম মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরের পোর্টাল অনলাইনে বিভিন্ন সুবিধা, বিভিন্ন কার্যক্রমের ঘোষণা এবং তাকে পোর্টালের মাধ্যমে সমস্ত দুনিয়ার সামনে তুলে ধরা, সেটা নিশ্চিত ত্রিপুরাবাসীর জন্য এই গৌরবময় অধ্যায় সূচনা করেছে। ত্রিপুরেশ্বরী মায়ের এই যে গৌরবময় অধ্যায় আমরা আজকে ত্রিপুরাবাসীর সামনে প্রস্তুত করতে চলছি, তার মধ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমন ইউটিউবের মাধ্যমে লাইভ মার দর্শন করা 11:30 থেকে 1টা পর্যন্ত প্রতিদিন, সকাল 11:30 থেকে দুপুর 11টা পর্যন্ত, 1টা পর্যন্ত। স্বাভাবিকভাবে আমাদেরকে সবাইকেই অত্যন্ত সুখময় ফলের একটা অনুভূতি দেয় যে আমরা মাকে লাইভ দর্শন করতে পারবো ইউটিউবের মাধ্যমে। সেটা আজ থেকে একদিন আগেও হয়তো কেউ কল্পনা করে। তার সঙ্গে সঙ্গে সকাল 4টে থেকে 5টে মানে ভোরবেলা স্পেশাল দর্শন, সকাল 4টে থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা মায়ের দর্শন করা। আর সে দর্শনও মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে, সেটাও আমাদের জন্য এক নতুন অনুভূতির সঞ্চার করেছে। রাজ্য সরকারের এই উদ্যোগ রাজ্যের পর্যটকদের আরও উৎসাহিত করবে এবং যে সমস্ত মানুষ মাতা ত্রিপুরেশ্বরীর দর্শনে ইচ্ছুক তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মায়ের দর্শন করতে পারবেন। সরকারের এই উদ্যোগ রাজ্যের পর্যটন শিল্পে কতটুকু লাভজনক হয় সেটাই এখন দেখবার বিষয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ব্যাংক থেকে ঋণ শোধ করার নোটিশ যাতে না পাঠানো হয়, তাছাড়া যারা গ্যারেন্টার তাদেরকেও যাতে এই সময়ে নোটিশ পাঠানো না হয়, তার জন্য গ্রামীণ ব্যাংকের প্রধান শাখায় ডেপুটেশন প্রদান করল 10,323 শিক্ষক শিক্ষিকাদের 3টি সংগঠন। রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকারা চাকুরিচ্যুত হওয়ার আগে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন বিভিন্ন শিক্ষকদের গ্যারেন্টার দেখিয়ে, কিন্তু চাকুরিচ্যুত হওয়ার পর ব্যাংক থেকে তাদের বাড়িতে ঋণ শোধ করবার নোটিশ পাঠানো হলে 10,323 শিক্ষক শিক্ষিকাদের 3টি সংগঠন যৌথভাবে গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদানে মিলিত হলে চেয়ারম্যান না থাকায় জেনারেল ম্যানেজার তাদের ডেপুটেশন গ্রহণ করেন এবং আশ্বাস দেন চাকুরির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো প্রকার ঋণ সুদের নোটিশ কিংবা গ্যারেন্টারকে নোটিশ পাঠানো হবে না। কিন্তু 10,323 শিক্ষক শিক্ষিকারা অন্যান্য নিয়মিত শিক্ষকদের কাছ থেকে জানতে পারেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাংক থেকে যারা গ্যারেন্টার হয়েছিলেন তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। ঋণ পরিশোধ করবার জন্যই তাদেরকে মূলত এই নোটিশ পাঠানো হচ্ছে। চাকুরিচ্যুত অবস্থায় রয়েছেন 9 মাস হয়ে গিয়েছে, কিন্তু বেতন ভাতাও পাচ্ছেন না তারা। তাহলে
তাহলে ব্যাংকের ঋণ কিভাবে তারা পরিশোধ করবেন? তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানী আগরতলাস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান শাখায় এ বিষয়ে কথা বলবার জন্য ডেপুটেশনে মিলিত হন 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। আপনারা জানেন 3রা নভেম্বর আমরা এখানে এসেছিলাম। আমাদের প্রায় 10,323 চাকরিযুক্ত শিক্ষকদের মধ্যে থেকে প্রায় 70% শিক্ষক এই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে লোন নিয়েছেন। কিন্তু দেখা গেল আমরা চাকরিচ্যুত হওয়ার পর আমরা কিভাবে দেব লোন? আজকে 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কোনো ধরনের আমাদের স্যালারি নেই, বেতন নেই। তারপরে দেখা গেল এই কিছুদিন আগে আমরা এই নভেম্বর মাসের 3 তারিখ আমরা এখানে ডেপুটেশন দিয়েছি 3টা সংগঠনের পক্ষ থেকে। তখন জেনারেল ম্যানেজার উনি ওনার পারিবারিক কারণে বাইরে ছিলেন, কিন্তু চেয়ারম্যান সাহেব বাইরে ছিলেন। জেনারেল ম্যানেজার আমাদের ডেপুটেশন নিয়েছেন, উনি আশ্বস্ত করেছেন এখন থেকে আর কোনো ধরনের লোন বা গ্যারান্টার থেকে কাটা হবে না। কিন্তু আজকে 8-10 দিন যাবৎ আমরা বিভিন্নখান থেকে শিক্ষকদের থেকে খবর পেয়েছি, যারা রেগুলার টিচার আমাদের যারা গ্যারান্টার হয়েছিলেন তাদের থেকে নাকি তাদের লোন কাটা হচ্ছে, অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে এবং বাড়িতে কাগজ পাঠাচ্ছে গ্রামীণ ব্যাংকের, ওই দিন 7 দিনের মধ্যে টাকাটা দিতে হবে, নাহলে কিন্তু বাড়ি সিজ করবে। এই ধরনের ব্যাংকের থেকে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাগজ পাঠাচ্ছে আমাদের চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে। ব্যাংকের ঋণ পরিশোধ করবার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে 10,323 শিক্ষক শিক্ষিকাদের উপর। কিন্তু এই চাকরিচ্যুত অবস্থায় কিভাবে ব্যাংকের ঋণ শোধ করবেন সেই চিন্তায় মগ্ন 10,323 শিক্ষক শিক্ষিকারা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিআরটিসি মোটরকার ইউনিয়নের পক্ষ থেকে শনিবার নিগমের নবনিযুক্ত অধিকর্তার কাছে 7 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। এর নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি সমর রায়। টিআরটিসি মোটর কার ইউনিয়নের পক্ষ থেকে গত শুক্রবার নিগমের নবনিযুক্ত অধিকর্তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয় এবং দীর্ঘদিনের অনাদায়ী 7 দফা দাবি সনদ তুলে দেয়া হয়। দাবিগুলো যথাক্রমে পরিবহন নিগমের কর্মচারীদের অন্যান্য সরকারি কর্মচারীর মতো পেনশন প্রদান, অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান, জনগণের পরিষেবার ক্ষেত্রে সমস্ত রোডে বাস চালু করা, অন্যান্য পিএসইউর মতো টিআরটিসি শ্রমিক কর্মচারীদের লিভ এনক্যাশমেন্ট চালু করা, সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং গ্রুপ ডি কর্মচারীদের বকেয়া বোনাস প্রদান করা এবং টিআরটিসির সমস্ত স্টেশনগুলোকে মাল্টিপ্লাই করে ব্যবসায় উন্নতি করা। এদিন সংগঠনের সভাপতি সমর রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত বামফ্রন্ট সরকারের আমলে টিআরটিসি শ্রমিক কর্মচারীদের লাঞ্ছিত হওয়ার ইতিহাস তুলে ধরেন। সেই সঙ্গে আগামী জানুয়ারি মাসে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা দীর্ঘ বঞ্চনার শিকার হয়েও আজও আমরা কিন্তু পেনশনটা চালু করতে পারিনি, লিভ এনক্যাশমেন্ট চালু করতে পারিনি। সেটা আমরা আজকে যে মেমোরেন্ডাম আমাদের অধিকর্তার কাছে দিয়েছি সেটা মুখ্যমন্ত্রীর কাছে এবং অর্থমন্ত্রীর কাছে আমরা সেটাও পেশ করব। আগামী সোমবারে আমরা সেটা পেশ করব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক দম্পতি। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পাথারকান্দির মুন্ডুমালা এলাকায়। একসাথে স্বামী এবং স্ত্রী দুজনের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পাথারকান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় হত দম্পতি, শোক সর্বত্র। সত্যি 2020 সালটি গোটা বিশ্বের কাছে এক অপয়া হয়ে থাকবে। গত বুধবার কালাইনে দ্রুতগামী এক ডাম্পারের ধাক্কায় 5 কলেজ পড়ুয়ার মৃত্যুজনিত শোক কাটতে না কাটতেই ফের শিলচরের বেরেঙ্গায় চলন্ত অটো রিকশাতে গাছ পড়ে দুজনের মৃত্যুজনিত মর্মান্তিক ঘটনার পর ফের শনিবার অনুরূপ এক দুর্ঘটনায় পাথারকান্দিতে মারা গেলেন এক দম্পতি। এদিন সন্ধ্যায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের মুন্ডামালায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজন হলেন লিঙ্গি শেখ চোরাই বয়স 45 এবং উনার স্ত্রী টিনামণি চোরাই বয়স 34। টিনামণি চোরাই পাথারকান্দি থানার মহিলা পুলিশ কর্মী এবং তার স্বামী লিঙ্গি শেখ চোরাই পেশায় গাড়ি চালক। প্রাপ্ত তথ্য মতে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় থানায় নিজ দায়িত্ব সেরে
সেরে সন্ধ্যা 6টা নাগাদ টিনামণি তার স্বামীকে নিয়ে AS10A6033 নম্বরের নিজের মোটর বাইকে চেপে বাজারিছড়া থানাধীন মান্ডুরা খাসিয়া পুঞ্জির নিজ শ্বশুর বাড়িতে যাবার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাদের বাইকটি যখন পাথারকান্দি মুন্ডামালা এলাকা পার করছিল, ঠিক তখনই করিমগঞ্জ অভিমুখী দ্রুতগামী এক ডাম্পার গাড়ি অতর্কিতে তাদের বাইকে ধাক্কা দিলে তারা উভয়ই রক্তালুপ্ত হয়ে জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়ে। এতে অকুস্থলে মৃত্যু হয় বাইক চালক লিঙ্গি শেখের। এদিকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত অবস্থায় তার স্ত্রী টিনামণিকে পাথারকান্দি হাসপাতালে আনবার পরেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন। এদিকে ঘটনার পরেই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ঘাতক ডাম্পার গাড়িটি পালিয়ে গেলেও স্থানীয় জনগণের তৎপরতায় বারুইগ্রামে গাড়িটি ধরা পড়ে। তবে চালক পলাতক বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে একসাথে পিতা মাতার দুর্ঘটনাজনিত মৃত্যুর খবর পেয়ে সরকারি কোয়ার্টারে থাকা মৃত দম্পতির 12 বছরের পুত্র কান্নায় ভেঙে পড়েছে। এই মৃত্যু সংবাদ পেয়ে পাথারকান্দি হাসপাতালে ভিড় জমান স্থানীয় জনগণ সহ ওসি সঞ্জীব তেরান এবং বিভিন্ন পুলিশ কর্মীরা। তারা কেউই মেনে নিতে পারছিলেন না এই বেদনাদায়ক মর্মান্তিক মৃত্যুটিকে। এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ পাথারকান্দি হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি এই দম্পতি যুগলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকার্থ পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। পুলিশ মৃতদেহ দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে আসে এবং রবিবার তাদের ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। নবনিযুক্ত ত্রিপুরার বিজেপি রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকরের সাথে দেখা করতে না পেরে সদলীয় সংস্কারপন্থী বিধায়ক সহ কর্মকর্তারা বিপ্লব হটাও বিজেপি বাঁচাও, বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও স্লোগানে আকাশ বাতাস গরম করে তুলে পরে প্রভারী বিনোদ কুমার সোনকরের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের নবনিযুক্ত বিজেপি দলের প্রভারী বিনোদ কুমার সোনকর শনিবার রাজ্যে আসেন। রবিবার সকল বিধায়কদের সাথে ওনার দেখা করার কথা ছিল, তাদের বক্তব্য শোনার কথা ছিল, কিন্তু তিনি সব বিধায়কদের সাথে দেখা করতে পারেননি। আর তাতে ক্ষোভ দেখা দেয় দলীয় কর্মকর্তাদের মধ্যে। একটা সময় প্রভারী বিনোদ কুমার সোনকরের সামনে তারা স্লোগান তুলতে থাকে, বিপ্লব হটাও বিজেপি বাঁচাও, আবার কখনো বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও। তারপর রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকর দলীয় কর্মীদের আশ্বাস দেন যে তিনি সব বিধায়ক এবং দলীয় কর্মীদের সাথে কথা বলে তবে রাজ্য ছাড়বেন। एक एक कार्यकर्ता की बात सुनी जाएगी। कल मैंने अपने भाषण में भी कहा था, मैं आपके उत्साह को समझता हूं, क्योंकि लंबे समय तक यहाँ प्रभारी नहीं थे, आप प्रभारी आए हैं, आप मिलना चाहते हैं, अपनी बात कहना चाहते हैं, सभी की सुनी जाएगी। अभी मैं अपना भोजन का कार्यक्रम कैंसिल करके अभी विधायकों से मिलने के बाद, सभी कार्यकर्ताओं से मिलने के बाद ही मैं जाऊंगा। জানা যায় পরবর্তীতে তিনি সংস্কারপন্থী বিধায়কদের সাথে কথা বলেছেন এবং বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনও করেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।